এই কাহিনীটি হচ্ছে ব্র্যান্ডন ব্যাকেট নামের একজন ভয়ানক স্নাইপারের। সে সমসাময়িক সময়ের সবচেয়ে বিধ্বংসী স্নাইপার ছিল, আর এটা কারোরই অজানা নয়। এজন্যই কিছু লোক ব্যাকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে যাতে তাকে হত্যার দায়ে ফাঁসানো যায়। কিন্তু ব্যাকেটও ভালোভাবে জানে ওদের মতো লোকদের থেকে কিভাবে নিজের পিছু ছাড়াতে হয়। তাহলে চলুন শুরু করি স্নাইপার রিলেটেড আজকের এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা উইকি নামের একজন মেয়েকে দেখি, যে একজন কন্ট্রাক্ট কিলার। দিয়াজ নামের একজন রাষ্ট্রদূত দুই রাষ্ট্রের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য আমেরিকায় এসেছে। কিন্তু সম্পর্ক ভালো হোক এই বিষয়টি সবাই চায় না, তাই কিছু লোক উইকির সাথে ডিল করেছে দিয়াজকে মারার জন্য। তো উইকি তার বন্দুকের নিশানা লাগায় দিয়াজের দিকে। দিয়াজ তার ভাষণ শুরু করবে এমন সময় উইকি তার নিশানা বরাবর গুলি ছোড়ে। অবর্থ উইকির গুলি যেয়ে লাগে দিয়াজের মাথা বরাবর, সাথে সাথে সে মারা যায়। এখন গুলি কোথা থেকে ছোড়া হলো বা কে ছুড়ল তা কেউই বুঝতে পারে না, তাই উইকি নিশ্চিন্তে সেখান থেকে চলে যায়। এমন সময় আমরা ডিটেকটিভ ফ্রাঙ্কলিনকে কারো সাথে ফোনে কথা বলতে দেখি। তখন তার সহকর্মী জুলিয়েট এসে বলে, আমরা হয়তো জানতে পেরে গেছি দিয়াজকে কে হত্যা করেছে। এত দূর থেকে এত সূক্ষ্মভাবে স্নাইপার চালানোর মতো ব্যক্তি একজনই আছে, যার নাম সার্জন ব্র্যান্ডন ব্যাকেট। যখনই শ্যুট আউট হয়েছিল ব্যাকেটকে সেখানেই দেখা গিয়েছিল। এই কথা শুনে ফ্র্যাঙ্কলিন দ্রুত ডিটেকটিভ সারাকে ডেকে পাঠায়। সে বলে যত দ্রুত সম্ভব ব্যাকেটকে গ্রেপ্তার করো, যেন সে কোনোভাবেই পালাতে না পারে। পরের দৃশ্যে আমরা ব্যাকেটকে দেখতে পাই। সে নিজের বাড়িতে ভিডিও গেম খেলছিল। সে জানতই না পুলিশ তাকে ধরতে আসছে। ব্যাকেট গত 5 বছরে কোনো ছুটি নেয়নি, তাই সে প্রথম ছুটি এনজয় করছিল। তখনই দরজা ভেঙে পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করে। ব্যাকেট বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছিল। সে পুলিশদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার কোনো কথা শোনে না। পুলিশরা তাকে গ্রেপ্তার করে বাড়ির বাইরে নিয়ে আসে। তখনই আমরা বাড়ির বাইরে আবার উইকিকে দেখতে পাই। সে তার টিমকে জানায় ব্যাকেটকে পুলিশ ধরে ফেলেছে। উইকি এখানে ব্যাকেটকে মারার জন্য এসেছিল, যাতে সবাই ভাবে ব্যাকেট দিয়াজকে হত্যা করেছে। এ কারণে সে সুইসাইড করেছে। সেই সাথে কেসটি এখানেই বন্ধ হয়ে যেত। উইকিও তার লোকজন জেনে বুঝেই ব্যাকেটকে ফাঁসিয়েছে, কিন্তু ব্যাকেটের কপাল ভালো, পুলিশ তাদের থেকে ফাস্ট ছিল, যার কারণে উইকি পুলিশের আগে পৌঁছাতে পারেনি। এরপর আমরা দেখতে পাই সিআইয়ের একটি সেফ হাউসের দৃশ্য, যেখানে ব্যাকেটকে বাধা অবস্থায় দেখা যায়। তখন ব্যাকেটের কাছে ফ্র্যাঙ্কলিন আসে। সে সরাসরি জিজ্ঞেস করে, কেন তুমি দিয়াজকে হত্যা করেছ, আর কে বা কারা তোমাকে এ কাজ করতে বলেছে। ব্যাকেট এখানে তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। একটু পর সে বলে, আমি কাউকে হত্যা করিনি। এরপর ফ্র্যাঙ্কলিন বলে, আমাকে দেখে কি তোমার 3rd ক্লাস পাগল মনে হয়? যেখানে ওই মার্ডার হয়েছে ওখানে তোমার ডিএনএ পাওয়া গেছে, তাই চালাকি অন্য কোথাও দেখাও, ভালো কিছু করতে পারবে। সেই সাথে তোমার পুরো ট্রাভেল হিস্ট্রি আমাদের কাছে আছে, যেগুলো তোমার দিকেই ইশারা করছে। আমি নিশ্চিত যে এই খুন তুমিই করেছ, কিন্তু আমার একটা বিষয় নিশ্চিত হওয়া দরকার, আসলে তোমার বাবাও কি এই ঘটনার সাথে জড়িত আছে? যদি থাকে তাহলে এখনই আমাকে বলে দাও, আর আমরা যদি তাকে ধরি তাহলে বুঝতেই পারছো তার সাথে কি অবস্থা হবে। এরই মধ্যে রোজেনবার্গ নামের এক ব্যক্তি সেখানে আসে। সে হোমল্যান্ড সিকিউরিটির জন্য কাজ করে। রোজেনবার্গও ব্যাকেটের সাথে কথা বলা শুরু করে। সে বলে, আমি ওদের মতো অন্ধ নই, এত দ্রুত আমি কোনো সিদ্ধান্ত নেই না। যদি তুমি নির্দোষ হও ভালো কথা, আর যদি দোষী হও তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যতদিন তোমার এই বিষয়টি পরিষ্কার না হবে ততদিন তুমি বন্দী থাকবে। এসব শুনে ব্যাকেট বলে, আমি লিখে দিতে পারি আমি কোনো অন্যায় করিনি। যখন তুমি নিজেই জানতে পারবে আমার কোনো দোষ নেই, তোমার আফসোস হবে। এরপর ফ্র্যাঙ্কলিন সহ কিছু লোক ব্যাকেটকে ওখান থেকে নিয়ে যায়। এরপর আমরা একটি রাশিয়ান কিলারকে দেখতে পাই, যার কাছে একটি কল এসেছে। ফোনের অপর প্রান্ত ব্যক্তি তাকে বলে, ব্যাকেট নামের একজনকে হত্যা করতে হবে, যার বিনিময়ে তোমরা অনেক টাকা পাবে। এই কথায় ওই রাশিয়ান রাজি হয়ে যায়। তারা দলবল নিয়ে ব্যাকেটকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রোজেনবার্গ জুলিয়েটের সাথে কথা বলার জন্য এসেছে। জুলিয়েট দিয়াজ মার্ডার কেসের রিপোর্টটি তৈরি করছিল। এজন্য বার্গ তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে ব্যাকেট আসল অপরাধী? তখন জুলিয়েট একে একে বিষয়গুলি খুলে বলে। সে একটি ভিডিও দেখিয়ে বলে, এই গুলিটি প্রায় 1.2 মাইল দূর থেকে চালানো হয়েছে, আর বর্তমানে ব্যাকেট ছাড়া এত দূর থেকে নিশানা নেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। জুলিয়েট একে একে ব্যাকেটের বিশেষ দিকগুলো তুলে ধরে। এছাড়া সে আরও বলে, এখানে আমরা ব্যাকেটের ডিএনএ পেয়েছি, সেই সাথে তার ট্রাভেল হিস্ট্রিও আমাদের কাছে আছে, যা প্রমাণ করে ব্যাকেটই এই মার্ডারটি করেছে। এসব দেখে মিস্টার বার্গও কনভিন্স হয়ে যায়। কিন্তু দিয়াজের ভিডিওতে সে আরও একজন ব্যক্তিকে দেখতে পায়। তাকে দেখে রোজেনবার্গ অবাক হয়ে যায়।
সে বলে, বিষয়টি আমি কিছুতেই বুঝতে পারছি না। এই ব্যক্তির কি সম্পর্ক দিয়াজের সাথে? কারণ সে একটি ওষুধ কোম্পানির মালিক, তার নাম হচ্ছে ডোনাল্ড সাউথ, কিন্তু দিয়াজের সাথে সে কি করছে, যার কারণে রোজেনবার্গের এই ব্যক্তির ওপর সন্দেহ হয়। এদিকে রাশিয়ান মাফিয়ারা প্রস্তুতি নিচ্ছিল ব্যাকেটকে মারার জন্য। তারা ব্যাকেটকে মারার জন্য তাদের গাড়ির পিছু করতে থাকে। ব্যাকেট তো খুবই সতর্ক ছিল, স্নাইপার হওয়ার কারণে সে খুব সহজেই আশেপাশের অবস্থা বুঝে যায়। এসব ব্যাকেটের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে ছিল। সে সবাইকে সাবধান করে দেয়। সে বলে, শীঘ্রই আমাদের উপর হামলা হতে চলেছে। কিছুক্ষণ পরে একটি ট্রাক রাস্তা ব্লক করে দাঁড়ায়। এরপর সবাই বুঝে যায় এতক্ষণ ব্যাকেট সত্যি কথাই বলছিল। ব্যাকেটরা গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে, বাট পালানো কি এতই সহজ? পেছন থেকে আরও একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা মারে। দুজন মাফিয়া নেমে ব্যাকেটের ওপর গুলি চালাতে থাকে। মুহূর্তের মধ্যেই তারা সকল পুলিশকে হত্যা করে ফেলে। এদিকে ব্যাকেট হাত করার চাবি পেয়ে নিজেকে মুক্ত করে নেয় এবং 2টি গান নিয়ে রেডি হয়ে যায়। যখনই দুইজন গ্যাংস্টার গাড়ির কাছে আসে, ব্যাকেট একেবারে দুজনকে গুলি করে উড়িয়ে দেয়। এখন ব্যাকেট বাকি লোকদের জন্য অপেক্ষা করছে। তখন আমরা সেই ভয়ানক স্নাইপার উইকিকে দেখি। সে দূর থেকে ব্যাকেটের ওপর নিশানা লাগাচ্ছিল। এদিকে ব্যাকেট ভাবে সে গাড়িটি নিয়ে চলে যাবে। সে ড্রাইভিং সিটের দিকে যাচ্ছিল। তখনই উইকি তার ওপর গুলি চালিয়ে দেয়, কিন্তু একটুর জন্য ব্যাকেট এ দফায় বেঁচে যায়। সে একটুও সময় নষ্ট না করে সেখান থেকে পলায়ন করতে থাকে। যাই হোক, এতে উইকি খুব রেগে যায়, যার কারণে সে বাকি রাশিয়ানদের হত্যা করে ফেলে। অপরদিকে মিস্টার রোজেনবার্গকে দেখা যায়। সে যে কোনোভাবে সাউথের কাছে পৌঁছাতে চায়। সে জানতে পারে সাউথ একটি হোটেলে অবস্থান করছে। হোটেলে দেখা যায় সাউথ একটি মেয়ের সাথে ডিনার করতে এসেছে। মেয়েটির সাথে আস্থার ডেট রয়েছে। তারা তো পুরোই অন্য জগতে ছিল। কিন্তু কি আর করার, মিস্টার বার্গ চলে এসেছে। মিস্টার বার্গ মেয়েটিকে বলে, তোমার বাড়িতে কি বাপ ভাই নেই? যাও এখান থেকে। ছেলে দেখলেই যে কোথা থেকে চলে আসে। এরপর রোজেনবার্গ সাউথকে জিজ্ঞেস করে, যখন দিয়াজ খুন হয় তুমি ওখানে কি করছিলে? সাউথ তাকে ভুলভাল পট্টি পড়াতে থাকে। সে বলে, আমার কোম্পানি লসে চলছে। যদি ওই ডিলটি হতো তাহলে আমার কোম্পানির লাভ হওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি ইনভাইটেশন পেয়ে ওখানে গিয়েছিলাম। দিয়াজের মৃত্যুতে আমার কোনো লাভ নেই, তাই তুমি আমার বাড়া ভাতে ছাই দেওয়া বন্ধ করো, আর যে প্রকৃত খুনি তাকে ধরার চেষ্টা করো। এসব শুনে মিস্টার বার্গ কিছুটা শান্ত হয়ে যায়। এদিকে সারা ফ্র্যাঙ্কলিনকে জানায় রাশিয়ানরা ব্যাকেটের ওপর হামলা করেছিল, যার কারণে ব্যাকেট ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছে। আমরা সেখানে কিছু লাশও পেয়েছি, যাদের শরীরে স্নাইপারের গুলির চিহ্ন রয়েছে। কোনো একজন স্নাইপার দূর থেকে তাদের ওপর গুলি চালাচ্ছিল। এজন্য আমার মনে হয় ব্যাকেটের প্রাণ পাখি যে কোনো সময় উড়ে যেতে পারে। ফ্র্যাঙ্কলিন বলে, ব্যাকেটের কোনো বিপদ নেই। তুমি যে স্নাইপারের কথা বলছো সে আর কেউ নয়, তার বাবা থমাস। আর এই হত্যাকাণ্ড 2 বাপ বেটা মিলেই করেছে। তাই ব্যাকেটের সাথে তার বাপকেও খুঁজে বের করো। তখনই তারা জানতে পারে ব্যাকেট যেই গাড়ি নিয়ে পালিয়েছিল সেটি খুঁজে পাওয়া গেছে। এদিকে ব্যাকেট অন্য একটি গাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিল। দুর্ভাগ্যক্রমে 2জন পুলিশ সেখানে চলে আসে। ব্যাকেট জানে এবার ধরা পড়লে সে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। এজন্য সে 2জনকে উত্তম মাধ্যম দিয়ে একটি গাড়ির সাহায্যে পলায়ন করতে বাধ্য হয়। পরের সিনে আমরা মিস্টার বার্গকে দেখতে পাই। সে জুলিয়েটকে কল করে বলে, ব্যাকেটের ওপর একের পর এক হামলা হচ্ছে, যার কারণে আমার মনে হয় ব্যাকেট নির্দোষ। ডিপার্টমেন্টের সবাই এখন ব্যাকেটের বিরুদ্ধে। এখন একমাত্র আমিই তার পাশে দাঁড়াতে পারি। মিস্টার বার্গ আরও বলে, হয়তো তোমার ডিপার্টমেন্টের কেউ মাফিয়াদের সাথে জড়িত। তা না হলে ব্যাকেটকে কোন পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাফিয়ারা কিভাবে জানল? জুলিয়েট বলে, এখন সবার সাউথের ওপর সন্দেহ হচ্ছে। সাউথের সিকিউরিটি এমন জায়গায় প্রবেশের চেষ্টা করেছিল যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, যার জন্য ওখানে অ্যালার্ম বেজে ওঠে। মিস্টার বার্গ জানতে চায় সাউথের অ্যাকাউন্ট কে দেখাশোনা করে। জুলিয়েট জানায় জর্জ নামের একজন ব্যক্তি। রোজেনবার্গ অ্যাড্রেস নিয়ে জর্জের সাথে দেখা করতে যায়। জর্জের সাথে দেখা করার আগে তাকে কথা বলতে হবে ফিনিক্স নামের এই লোকটির সাথে, কারণ সে এখানকার সিকিউরিটি ইনচার্জ। অন্যদিকে দেখা যায় ব্যাকেট জঙ্গলের দিকে রওনা হয়েছে, যেখানে তার বাবা থমাস থাকে। ব্যাকেট ঘরের দিকে যাচ্ছিল, তখনই তার পেছন থেকে থমাস বন্দুক ধরে। পরে সে বুঝতে পারে এটা অন্য কেউ নয়, তার নিজেরই ছেলে। এদিকে ফিনিক্স রোজেনবার্গকে বলে যে লোকটি এমন করেছিল সে মাতাল ছিল, যার কারণে সে বুঝতেই পারেনি সে কি করছিল, আর আমরা এর জন্য অ্যাপোলজি লেটার পাঠিয়ে দিয়েছি। ফিনিক্সের কথা শুনে বার্গের সন্দেহ হয়। সে জুলিয়েটকে জানায়, ফিনিক্সের ব্যাপারে সকল তথ্য আমার চাই। কিন্তু ফিনিক্সের ব্যাপারে তাদের কাছে তেমন কোনো তথ্যই ছিল না। কিন্তু জুলিয়েট জানায় এই হামলায় রাশিয়ান একজন এখনও বেঁচে আছে। অ্যাড্রেস নিয়ে রোজেনবার্গ ওই হসপিটালে পৌঁছায় এবং একজন ব্যক্তিকে অনেক ধমকানোর পর সে কিছু তথ্য জানতে পারে। লোকটি জানায় যে ব্যক্তি তাদের কন্ট্রাক্ট দিয়েছিল
সে ভয়েস চেঞ্জ করে কথা বলতো, তবে তার পেছন থেকে সবসময় হেলিকপ্টারের শব্দ আসতো। এসব শুনে রোজেনবার্গ সেখান থেকে চলে যায়। পরে ফ্র্যাঙ্কলিন তাকে বলে তারা ব্যাকেটের ঘর তল্লাশি করার জন্য যাচ্ছে, এজন্য রোজেনবার্গও সেখানে চলে যায়। তারা ঘরের প্রতিটি কোণা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একটি বার্থডে কার্ড পায়। কার্ডের পেছনে কিছু কোঅর্ডিনেট লেখা ছিল, যা ছিল ব্যাকেটের বাবা অর্থাৎ থমাসের ঠিকানা। রোজেনবার্গ ঘরে ঘুরতে ঘুরতে একটি ছবি দেখতে পায়। ওই ছবিতে ব্যাকেটের পুরো ব্যাটালিয়নের ছবি ছিল। রোজেনবার্গ ওই ছবিটি জুলিয়েটের কাছে পাঠায়, সাথে বলে এই ছবিটির ব্যাপারে যত দ্রুত সম্ভব আমাকে জানাও। জুলিয়েট ছবিটি স্ক্যান করে জানতে পারে এই ছবিতে একজন ব্যক্তি রয়েছে যার নাম ফিনিক্স। সে সাউথের সিকিউরিটি সিস্টেম দেখাশোনা করে, যার সাথে একটু আগেই রোজেনবার্গ দেখা করেছিল। জুলিয়েট জানায় রেকর্ড অনুযায়ী ফিনিক্স 2 বছর আগেই মারা গিয়েছে। এ কথা শুনে রোজেনবার্গের পুরো বিশ্বাস এই ঘটনার পেছনে ফিনিক্স জড়িত রয়েছে। সে এবার সরাসরি জর্জের কাছে পৌঁছায় এবং তাকে উত্তম মাধ্যম দিয়ে জানতে চায়, তুমি ফিনিক্স সম্পর্কে কি জানো, আর তোমরা কেনই বা সিকিউরিটি ব্রেক করার চেষ্টা করেছিলে। জর্জ এবার তার মুখ খুলতে বাধ্য হয়। সে বলে তারা আমার পরিবারকে বন্দি করে আমাকে এসব করতে বাধ্য করেছে। যদি আমি সিকিউরিটি ব্রেক না করতাম তাহলে তারা আমার পুরো পরিবারকে হত্যা করত। তাদের এখন এর থেকেও ভয়ানক কিছু করার প্ল্যান রয়েছে। এরপর আমরা ব্যাকেটকে দেখতে পাই, সে তার বাবার সাথে সময় কাটাচ্ছে। তারা কথা বলছিল, এমন সময় সে সিসিটিভিতে দেখতে পায় ফ্র্যাঙ্কলিন তার দলবল নিয়ে এখানে চলে এসেছে। এজন্য থমাস ব্যাকেটকে একটি স্নাইপার দিয়ে পেছনের দরজা দিয়ে বের করে দেয় আর বলে তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। সেই সাথে থমাসও বাইরে আসতে শুরু করে। তখনই রোজেনবার্গ ফ্র্যাঙ্কলিনকে ফোন করে বলে আমার কাছে শক্ত প্রমাণ আছে যে ব্যাকেট সম্পূর্ণ নির্দোষ। আমি মাত্রই জর্জের সাথে কথা শেষ করে ফিরছি। এসব ঘটনার পিছে সাউথের হাত রয়েছে। ব্যাকেট এসবের সাথে জড়িত নয়। এজন্য আমি চাই তুমি ব্যাকেটকে গ্রেপ্তার করো না। এ কথা শুনে ফ্র্যাঙ্কলিন শান্ত হয়ে আসে। তখনই আমরা সেখানে ভয়ানক লেডি স্নাইপার উইকিকে আবার দেখতে পাই, যে একে একে ফ্র্যাঙ্কলিনের সকল লোকদের মারতে শুরু করে। হঠাৎ আক্রমণে সবাই অতর্কিত হয়ে ওঠে। গোলাগুলির শব্দ ব্যাকেটের কান পর্যন্ত পৌঁছে গেছে, তাই সেও বাড়ির দিকে ফিরতে শুরু করে। থমাসও ঘরের ভেতরে চলে যায় যাতে সে নিজের গান বের করতে পারে। থমাস গান নিয়ে ওই স্নাইপারকে খুঁজতে থাকে। উইকিও তাদের দিকে নজর রাখছিল, কিন্তু কেউই কোনো গুলি চালাচ্ছে না। এদিকে ব্যাকেটও তার পজিশন নিয়ে রেডি। তারা তিনজন একে অপরকে খোঁজায় ব্যস্ত। তখনই উইকি বুদ্ধি খাটিয়ে একটা ফায়ার করে, যাতে সকলেই ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। সকলে তার ফাঁদে পা দেয়, আর উইকি এই সুযোগে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু ব্যাকেটদের এখন উইকিকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। যদি তারা উইকিকে খুঁজে না পায় তাহলে ব্যাকেট কখনোই নির্দোষ প্রমাণিত হবে না। এজন্য বাবা ছেলে দুইজন আলাদা হয়ে উইকিকে খুঁজতে থাকে। ব্যাকেট উইকির দিকেই যাচ্ছিল, সেই মুহূর্তেই উইকি ব্যাকেটকে দেখে ফেলে। সে ব্যাকেটের ওপর গুলি চালাতেই যাবে, তখনই থমাস উইকির স্নাইপারে গুলি চালিয়ে দেয়। এতে উইকির নিশানা সরে যায়। সব কিছু দেখে ব্যাকেট উইকির ওপর হামলা করে বসে। ব্যাকেট তখনই জানতে পারে উইকি একজন মেয়ে। সে এ সম্পর্কে কিছুই জানত না। তাদের মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়। তাদের লড়াই দেখে বোঝাই যাচ্ছিল উইকি একজন ভয়ঙ্কর লড়াকু মেয়ে। এজন্য সে খুব সহজেই ব্যাকেটকে মোকাবেলা করে যাচ্ছিল। ধীরে ধীরে ব্যাকেট উইকির কাছে পরাস্ত হতে শুরু করে। এক পর্যায়ে উইকি ব্যাকেটকে মাটিতে ফেলে দেয় এবং নিজের বন্দুক তুলে নেয়। সে ব্যাকেটকে শ্যুট করেই দেবে, সেই মুহূর্তে থমাস এসে পেছন থেকে বন্দুক ধরে। শেষমেশ তারা উইকিকে ধরেই ফেলে। এদিকে আমরা রোজেনবার্গকে দেখতে পাই। সে ফিনিক্সের বাড়িতে পৌঁছে গেছে। সে খুব চালাকির সাথে ফিনিক্সের ঘরের ভেতরে প্রবেশ করে। সেই সাথে ঘরের প্রতিটি জায়গায় তল্লাশি নিতে থাকে। সে ওই ঘরে অনেকগুলো টিকিট পায়। সেই টিকিটগুলো ছিল একটি আইল্যান্ডের। মিস্টার বার্গ বুঝে যায় ফিনিক্স বারবার ওই আইল্যান্ডে যায়। রোজেনবার্গ একটি বোট ঠিক করে আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করে। এখন আমরা দেখি ব্যাকেট ফ্র্যাঙ্কলিনকে ফোন করেছে। সে জানায় দিয়াসকে যে শ্যুট করেছিল আমি ওই মেয়েকে ধরে ফেলেছি। সে এখন আমার কাছে আছে। তোমরা যেখানেই চাও আমি তাকে সেখানেই নিয়ে আসতে পারি। ফ্র্যাঙ্কলিন তাকে বলে তুমি ওখানেই থাকো, আমার অন্য টিম তোমার ওখানে যাচ্ছে। জুলিয়েট উইকির ফেস স্ক্যান করে নেয়। তার কাছে এখন উইকির সব তথ্য রয়েছে। তারা এখন প্রতিটি পয়েন্ট মিলিয়ে দেখছে উইকির সাথে দিয়াজের কী সম্পর্ক রয়েছে। উইকির ট্রাভেল হিস্ট্রি দেখে তারা জানতে পারে দিয়াজের খুনের সময় উইকি সেখানেই ছিল। একে একে সে সকল তথ্য পেতে থাকে। তারা জানতে পারে যদি সেই দিনের দিয়াজের ডিলটি হতো তাহলে ফিনিক্সের সিকিউরিটি কোম্পানি ধ্বংস হয়ে যেত। তাই ফিনিক্স কোনোভাবেই চায়নি এই ডিলটি হোক। যদি ডিলটি না হয় তাহলে সে অনেক টাকা ইনকাম করতে পারত। সেই সাথে সে চাইছিল এই মার্ডারের সাথে একজন আমেরিকানকে জড়াতে, যেন ভবিষ্যতে এই ডিলটি আর কখনোই না হয়।
কিন্তু ফ্র্যাঙ্কলিন তা কোনোভাবেই বুঝতে পারছিল না তারা কেন ব্যাকেটকেই ফাঁসানোর চেষ্টা করছিল। এদিকে অন্য টিমটিও ব্যাকেটের কাছে পৌঁছে গেছে। তারা উইকিকে সেখান থেকে নিয়ে আসে এবং সবচেয়ে নিরাপত্তা সংবলিত জেলখানায় বন্দি করে রাখে। এখানে ব্যাকেটকে ফ্র্যাঙ্কলিনের সাথে কথা বলতে দেখা যায়। ব্যাকেট বলে, ফিনিক্স আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করে, কারণ আমি তার সকল ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম। আমি তাকে আমার ব্যাটালিয়ন থেকে বের করে দিয়েছিলাম। এজন্যই সে আমাকে জেনে বুঝে ফাঁসানোর চেষ্টা করেছে। তাছাড়া সে একজন মাসুম মেয়েকে হত্যা করার চেষ্টা করেছিল এবং আমি এর সাক্ষী দিয়েছিলাম। তাই ফিনিক্স আমার সাথে এসব করছে। ব্যাকেট বলে, আমার মনে হয় ফিনিক্সকে বাইরে আনার একটি রাস্তা রয়েছে, আর তা হলো উইকি যদি তাকে কল করে বলে সে আমাকে হত্যা করেছে, তাহলে সে উইকিকে তার কাছে ডাকবে। এরপর উইকিকে দিয়ে এটাই করানো হয়। সে বলে, আমি ব্যাকেটকে হত্যা করেছি। ফিনিক্স উইকিকে তার অ্যাড্রেস দিয়ে বলে, ব্যাকেটের লাশ নিয়ে তুমি এখানে চলে এসো। তখন তারা সবাই মিলে একটি প্ল্যান করে। তারা উইকিকে বলে, তুমি ব্যাকেটকে নিয়ে সেখানে যাবে, আর থমাস দূর থেকে তোমাদের ওপর নজর রাখবে, কারণ সে এখানকার সবচেয়ে দক্ষ স্নাইপার। এদিকে আমরা দেখি রোজেনবার্গ সেই আইল্যান্ডে পৌঁছে গেছে এবং সে একটি ঘরের মধ্যে প্রবেশ করেছে। সেখানে মিস্টার বার্গ একটি ছবি পায়। সে দেখে এই পরিবারের ছবিটি অন্য কারো নয়, এটি সাউথের পরিবারের ছবি। এদিকে ফিনিক্স হঠাৎই তার ওপর হামলা করে বসে। তাদের মধ্যে অনেক সময় ধরেই লড়াই হয়। এক পর্যায়ে ফিনিক্স রোজেনবার্গকে বেহুশ করে ফেলে। যখন তার জ্ঞান ফেরে সে দেখে একটি চেয়ারে সে বাঁধা অবস্থায় রয়েছে। একটু পর আমরা সেখানকে সাউথকে দেখতে পাই। সে রোজেনবার্গকে জানায় কেন সে এসবের মধ্যে জড়িত রয়েছে। সাউথ বলে, যদি ওই ডিলটি হতো আমাদের ড্রাগ কোম্পানিটি আরও বড় হয়ে যেত। তখন তারা আমাকে আর সিইও পদে বহাল রাখত না। এজন্যই আমি ফিনিক্সের সাহায্য নিয়েছি। আর ব্যাকেটকে ফাঁসানো ফিনিক্সেরই আইডিয়া ছিল। তখনই সেখানে উইকি চলে আসে, সাথে বাকিরাও ওখানে ছিল। উইকি ব্যাকেটকে নিয়ে ভেতরের দিকে যেতে থাকে। ফিনিক্স ব্যাকেটকে জীবিত অবস্থায় দেখে অবাক হয়ে যায়। উইকি জানায়, আমি একে এজন্য মারিনি, আমি চাই তুমি একে নিজের হাতে মারো। চতুর ফিনিক্স বিষয়টি বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। সাথে সাথে ফিনিক্স উইকির কাঁধে গুলি করে। ব্যাকেট তার সাথে লড়াই শুরু করে। দুর্ভাগ্যক্রমে ফিনিক্স ব্যাকেটকে বন্দি করে ফেলে। ফ্র্যাঙ্কলিন থমাসকে অর্ডার দেয় ফিনিক্সকে শ্যুট করার জন্য, কিন্তু ফিনিক্স তার সামনে ব্যাকেটকে ধরে রেখেছে। তাই থমাস ভয় পায়। সে চায় না তার ছেলের কোনো ক্ষতি হোক, এ কারণেই সে শ্যুট করে না। একটা ভুলের কারণে তার ছেলের জীবন যেতে পারে। ব্যাকেট জানে তার বাবা তাদের ওপর নজর রাখছে, তাই সে বলে, তোমার ওপর আমার পুরো ভরসা আছে, তুমি শ্যুট নাও। দেখতে দেখতে থমাস ফিনিক্সের মাথার খুলি উড়িয়ে দেয়। এই অসাধারণ শটের কারণে ব্যাকেট অনেক খুশি হয়ে যায়। এদিকে সাউথ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু উইকি তাকে ধরে ফেলে। এরপর থমাস আসে ব্যাকেটের দিকে আর বলে, এটিই ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং শট। তখন ব্যাকেট বলে, এটিই আমার জীবনের গর্ব। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর এর মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের মুভি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।